আইন বিভাগের অধ্যাপক ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জন। হাফিজুর রহমান কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু কয়েকটা বিষয় আলোচনা করবো। সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা সংবিধান লঙ্ঘন করেছেন, কতটা রাষ্ট্রদ্রোহিতা করেছেন, এটি তিনি ক্ষমতায় থাকতে আলোচনা হচ্ছিল, এখন সেটি তুমুল আকার ধারণ করেছে। এবং পাশাপাশি সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কিংবা রিজওয়ানার মতন উপদেষ্টা কতটুকু সহযোগী হিসেবে তাকে সব ধরনের অপকর্মের সহযোগিতা করেছেন, সেই বিষয়গুলো সামনে আসছে। এবং একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটিও শুরু থেকে বিতর্কের মুখে থাকলেও এখনো সেটি আবার নতুন করে তুমুল বিতর্কের সৃষ্টি করেছে, বিশেষ করে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরানোর মধ্য দিয়ে তার অনেক ধরনের অপকর্ম আমাদের সামনে আসছে। আমি এই তিনটি বিষয় একটু আলোচনা করবো, আপনার সঙ্গে আপনার মতামত জানার চেষ্টা করবো। প্রথমে যেটুকু জানতে চাই যে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখনো দেশে রয়েছেন। কেউ কেউ বলছেন তার বিরুদ্ধে মামলা করা হবে, কেউ কেউ উদ্যোগী ভূমিকা নিয়েছেন। আপনি নিজেও সম্ভবত এমন একটি চিন্তা ভাবনা করছেন। আহ হয়তো সেটি আপনি আমার সাথে পার্সোনাল জায়গা থেকে কথা বলেছিলেন। তারপরে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আসলে কোন জায়গা থেকে আপনি এই ধরনের চিন্তা ভাবনা করছেন? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে এই ইউনূস এন্ড গং তাদের বিচার হওয়া উচিত কয়েকটা কারণ। প্রথমত হচ্ছে আমরা যেটা তথ্য পাচ্ছি 133টা অধ্যাদেশ জারি করা হয়েছে এবং 133টা অধ্যাদেশ একটা 18 মাসে, এটা অস্বাভাবিক একটা বিষয়। এবং আমি 4-5 দিন আগে বিবিসির একটা প্রতিবেদনে দেখলাম যে 133টা অধ্যাদেশের মধ্যে 132টা অধ্যাদেশই অনিশ্চয়তার মধ্যে। এবং তারা আমরা সংবিধানে আমরা যেটা দেখি যে আপনার একটা সংসদীয় পদ্ধতির যে সরকার প্রচলিত আমাদের দেশে, তখন আপনার অধিকাংশ সময় পার্লামেন্টের নানা সেশন থাকে, পার্লামেন্টের অনেক সময় সেশন থাকে না, এবং পার্লামেন্ট যখন আপনার তার সেশনে থাকে না, তখন যদি জরুরি ভিত্তিতে কোনো আইন করা প্রয়োজন হয় তাহলে পরে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু এই অধ্যাদেশ জারিরও কিন্তু কয়েকটা শর্ত আছে, যে আপনি অধ্যাদেশের মধ্য দিয়ে এমন কোনো আইন করতে পারবেন না যেটা সংসদ তার আইন তৈরির ক্ষমতা দিয়ে করতে পারে না। মানে সংসদ তার যে লেজিসলেটিভ পাওয়ার, সেটার অধীনে যে আইন করতে পারে না, আপনি অধ্যাদেশের মাধ্যমে এমন কিছু আপনি জারি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি অধ্যাদেশের মাধ্যমে এমন কিছু করতে পারবেন না যেটা দিয়ে সংবিধান সংশোধন করা যায়, সংবিধান কোনোভাবে লঙ্ঘন হয়। তো আপনি দেখেন যে রেফারেন্ডামের যে আপনার জুলাই সনদের যে আদেশ, প্রথমত রাষ্ট্রপতি তো আদেশ জারি করতে পারেন না, অধ্যাদেশ পারেন, সুতরাং সেটা হয়েছিল আদেশ, সেটা একদম ইলিগাল এবং আনকনস্টিটিউশনাল। এবং আপনি অনেক অধ্যাদেশের মধ্য দিয়ে আমরা যে দায়মুক্তির বিষয়টা দেখেছি, সেটা কিন্তু অধ্যাদেশের মাধ্যমে কোনোভাবেই করা যায়। এবং এই যে আপনার ইউনূস সাহেবের যে অসাংবিধানিক অবৈধ যে সরকার, প্রথমত সরকারটা গঠিত হয়েছিল ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে 5ই আগস্টের পরে কোনো প্রধানমন্ত্রী নেই, সরকার নেই, এখন দেশটা কে পরিচালনা করবে? এবং তখন কিন্তু বাংলাদেশের একদম নিরঙ্কুশ মানুষ তারা বলেছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটির ওই আইনের ওই তত্ত্বের অধীনে এই সরকার গঠিত হোক। কিন্তু 3 থেকে 6 মাসের ভিতরে যা শুরু করলেন তাতে করে কিন্তু মানুষ খুব বিরক্ত হয়ে গেল। তারপরে আমরা দেখলাম ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জন, এদের বিচারটা করবে কে? মনে করেন যে মামলা আপনি করলেন, আপনি আদৌ আসলে করতে চান, মানে কোনো ধরনের মামলার করার প্রস্তুতি নিচ্ছেন? একটু যদি জানাতেন দর্শকদের, মানে সে ধরনের কোনো ইচ্ছা আছে কিনা? আমার মনে হয় যে আমাদের ইচ্ছা তো আছেই। আমি যেটা চাই যে আপনার বিভিন্ন শ্রেণী পেশার যারা ভুক্তভোগী, কারণ আপনার গত 18 মাসে কিন্তু হাজার হাজার মানুষ নানাভাবে, কেউ মব সন্ত্রাসের শিকার হয়েছেন, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কারো চাকরি চলে গিয়েছে। তো এই যে আপনার হাজার হাজার মানুষ যে ভিকটিম হয়েছে, এমনিতেই মামলা হবে। আর আমরা যদি মামলা করি তাহলে আমরা একটা গ্রুপ অফ প্রফেশনালস, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা কিছু নির্দিষ্ট বিষয়ে আমরা কিন্তু মামলা করি। একটা আমি বললাম 133টা, দ্বিতীয়ত হচ্ছে 106 অনুচ্ছেদ। 106 অনুচ্ছেদে যে রেফারেন্সটা নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, তার আইনে উপদেষ্টা বলেছিলেন যে এটা আপনার রাষ্ট্রপতির কাছ থেকে আনা হয়েছে এবং আপনার সুপ্রিম কোর্ট সেটা দিয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে সেনাবাহিনী কর্তৃক যে তালিকাটা প্রকাশিত, যে সেনানিবাসে কারা কারা ছিলেন, সেখানে আমরা দেখলাম যে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আরেকজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এনায়েতুর রহিম, তারা সেনাবাহিনীতে ছিলেন। এবং সেই প্রশ্নটা উঠেছে 106 এর যে রেফারেন্সটা কে সই করবে, এবং সেই প্রশ্নটা উঠেছে খুব প্রচন্ড ভাবে, শক্তিশালী ভাবে, এবং এই জালিয়াতিটা কে করেছে। এবং আপনি দেখেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের 5 জন বিচারপতিকে মব করে অপসারণ করা। তারপরে আপনার 2024 সালের 16ই অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্ররা তারা আপনার দলবাজ, দুর্নীতিবাজ, ফ্যাসিস্টের দোষর বিচারকদের পদত্যাগ করতে হবে, এবং তার পরের দিন আপনার 12 জন বিচারককে তাদেরকে বলা হলো তাদেরকে আর কোনো বেঞ্চ দেওয়া হবে। এবং আর কি বিষয় আপনারা চিন্তা ভাবনা করছেন? তো এই যে আপনার অনেকগুলো বিষয় যে এখানে এসছে, আপনি মব ভায়োলেন্স, মব যে ভায়োলেন্স হয়েছে সেটা হচ্ছে হাইকোর্টের বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপরে আপনার রাজনৈতিক নেতা,
আপনি যদি আপনার কেউ দুর্নীতি করে, যদি কেউ অন্যায় করে, যদি কেউ তার চাকরি বিধি লঙ্ঘন করে, তাহলে পরে আপনি সেই তার বিচার করেন। কিন্তু আপনি গড়পড়টা মানে 100 মানুষ, 200 মানুষ, 500 মানুষ তাদেরকে আপনি বলে দিলেন এরা ছিল স্বৈরাচারের দোষর। এবং আপনি দেখেন যে 2024 সালের 16ই অক্টোবর, না 2025 সালের 10ই জুলাই আপনার 18 জন বিচারককে, জুডিশিয়াল সার্ভিস কমিশনের 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এখন এই যে 18 জন বিচারক, মানে এরা বিসিএস পরীক্ষা দিয়ে বিচারক হয়েছে। এখন আপনি একজন বিচারক, একজন পুলিশ কর্মকর্তা, একজন শিক্ষক, একজন সাংবাদিক, আপনি তো তাদেরকে যে স্বৈরাচারের দোষর ছিল কিংবা ওই দলের সমর্থক, এই ট্যাগ দিয়ে তো আপনি তাকে মানে পদচ্যুত করতে পারেন না। আপনার বিভিন্ন শ্রেণী পেশার ভিতরে কেউ আওয়ামী লীগের সমর্থক, কেউ বিএনপির সমর্থক, কেউ জামাতের সমর্থক, কেউ কমিউনিস্ট পার্টির সমর্থক, আপনি তো অমুক দলের সমর্থক হওয়ার কারণে কাউকে তো আপনি ব্যবস্থা নিতে পারেন না। যদি সে দুর্নীতি দুর্নীতি এবং বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে এক ধরনের দেশের স্বার্থবিরোধী চুক্তি, এসব বিষয় নিয়েও তো নানান ধরনের আলোচনা হচ্ছে, এবং উপদেষ্টাদের যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি বা বিদেশি টাকা পাচার, এগুলো তো নানানভাবে আলোচিত হচ্ছে। সেসব বিষয়ে কি কোনো চিন্তা ভাবনা, মানে আপনার কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, আমরা ধরেন একটা গ্রুপ অফ প্রফেশনালস আমরা কয়েকটা জায়গাতে মামলা করতে পারি আলাদা আলাদা। একটা হচ্ছে সংবিধান লঙ্ঘন, আরেকটা হচ্ছে যে আপনার যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা, আরেকটা হচ্ছে যে আপনার যে এই আপনার যে সমস্ত চুক্তি হয়েছে ইউনূস সাহেবের সময়, যে সমস্ত চুক্তি হয়েছে ইউএস এর সাথে, সেগুলোকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্ট ডিভিশনে আমরা যেতে পারি। আহ, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব যে ইন্টারভিউ দিয়েছেন কালের কণ্ঠে, সেখানে বেশ কিছু বিষয় উঠে এসেছে যেগুলো আমাদের কিছুটা জানা ছিল, কিছুটা অস্পষ্টতা ছিল। যেমন উনি স্পষ্ট করে বলেছেন যে সাবেক একজন বিচারপতির কাছে তার অপসারণের জন্য, অপসারণের পর যেন তিনি দায়িত্ব নেন একজন সাবেক বিচারপতি, সেজন্য তার কাছে একজন উপদেষ্টা ছুটে গেলেন। সেই উপদেষ্টাকে আমরা নানান ভাবে শুনে আসছিলাম, ডক্টর আসিফ নজরুল সম্ভবত সাবেক প্রধান বিচারপতির কাছে ছুটে গেছে যে তাকে দায়িত্ব নিতে হবে, প্রধান উপদেষ্টা পদে আসতে হবে। আবার বিদেশি মিশন গুলো থেকে রাষ্ট্রপতি, আমাদের যে এক্সিস্টিং রাষ্ট্রপতি, তার ছবিগুলো নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলো একজন উপদেষ্টার মাধ্যমে। তিনি দেশে এসে আবার হইহুল্লোড় শুরু করে পুরো গভর্নমেন্টকে এর সাথে জড়িয়ে ফেললেন। রেজওয়ানা হাসান, যার নাম আমরা জানতে পেরেছি, এই ব্যক্তিগুলো যে প্রভাব প্রতিপত্তি তারা অ্যাপ্লাই করছিল, পুরো রাষ্ট্র কাঠামোকে অস্থির করে ফেলছিলেন অনেকে অভিযোগ মতে। আহ, এই যে ব্যক্তিগুলা, আপনি মামলা করলেন, অন্য কেউ মামলা করলো, কথা হচ্ছে যে রাষ্ট্র কি আসলে কিছু করবে, সরকার কিছু করবে, বা আমাদের আদালত কতটুকু স্বাধীন যে এসব বিষয়ে একেবারে নিরপেক্ষভাবে তারা তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে? সরি টু সে, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক, আমি এখানে শিক্ষার্থী ছিলাম সেই 1989-90 সাল থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে প্রথমে শিক্ষার্থী ছিলাম, তারপরে শিক্ষক। এবং সরি টু সে যে আমার নিজের ডিপার্টমেন্টের 4 জন উপদেষ্টা ছিলেন সেখানে। একজন হচ্ছেন রিজওয়ানা হাসান, আরেকজন আদিলুর রহমান খান শুভ্র, একজন আইন উপদেষ্টা ছিলেন, আরেকজন হচ্ছে হাসান আরিফ সাহেব, উনি মারা গিয়েছেন। তো আমার কাছে এখন খুবই মানে গ্লানি বোধ হচ্ছে, আমার খুব কষ্ট লাগছে যে আইনের লোকরা সবচেয়ে বেশি বেআইনি কাজ করলেন। মানে যারা আইনের লোক তারা সবচেয়ে বেশি বেআইনি কাজ করলেন, একই সাথে তারা সবচেয়ে বেশি মানে মব ভায়োলেন্স, মব জাস্টিস তাদের ইন্ধনে হয়েছে বলে আমরা অনেকগুলো জায়গায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই যে পাওয়ারফুল উপদেষ্টা যারা, তাদের ইন্ধনে বিভিন্ন জায়গাতে মব জাস্টিস হয়েছে। এবং আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে মব জাস্টিসের মানে যে বিস্তৃতি, যে নৃশংসতা আমরা দেখলাম, সেটা কিন্তু একদম নজিরবিহীন। এবং আপনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সহ 5 জন যে বিচারপতি, পরবর্তীতে হাইকোর্ট ডিভিশনের 12 জন বিচারপতি, মানে এদেরকে অপসারণ করা হয়েছে আপনার মব জাস্টিস দিয়ে। এবং আরো অনেক জায়গায় মব হয়েছে। এবং এই যে আপনার মানে এই যে খারাপ দৃষ্টান্তগুলো স্থাপিত হলো, তার পেছনে তো আমরা শুনতে পাচ্ছি আইনের লোকজন। যে প্রশ্নটা ছিল যে সরকার কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে, সরকারের তেমন কোনো সদিচ্ছা রয়েছে, অথবা আমাদের বিচার বিভাগ, বিচারপতিরা, আমি যদি খোলামেলা ভাবে বলি যে তারা কতটুকু স্বাধীন যে তারা মামলা করে মামলা বিচার কাজ স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে? মানে বিচার আসলে কতটুকু মানুষ পাবে? মামলা না হয় করলেন কেউ কেউ, কিন্তু বিচার, প্রকৃত বিচার কতটুকু পাওয়া যাবে? এখন ধরেন যে সরকার নিজে উদ্যোগী হয়েও অনেক কিছুই করতে পারে। আবার কেউ যদি সরকারের কাছে আপনার আবেদন করে কিংবা সরকারের কাছে দাবি জানায় কিংবা আপনার উচ্চ আদালতে গিয়ে মামলা করে, সেক্ষেত্রেও পারে। আপনি দেখেন যে আমাদের এখন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু 1 সপ্তাহের ভিতরে মানে ক্ষমতা নেওয়ার 2-3 দিনের ভিতরে তিনি বলেছেন বাংলাদেশে আর কোনো মব ভায়োলেন্স চলবে না। এবং তিনি বলেছেন যারা মব ভায়োলেন্সের শিকার হয়েছেন তারা সবাই মামলা করেন। এবং আপনি দেখেন যে ওই আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত মিথ্যা মামলা হয়েছিল এবং আপনার এই গত অন্তর্বর্তী সরকারের আমলে যে হয়রানিমূলক মামলা হয়েছিল, তিনি বলেছেন এটার তালিকা। তো এইটা তো সরকার নিজে উদ্যোগী হয়ে অনেক কিছু করতে পারে। আবার যদি সেটা সরকার না করে, তাহলে সরকারের কাছে যদি আবেদন করা হয় কিংবা আপনার কেউ যদি, যেমন ইতিমধ্যে রেফারেন্ডামকে চ্যালেঞ্জ করে একটা রিট হয়েছে, হ্যাঁ, তো এটা তো নানা পদ্ধতি আছে।
নানা পদ্ধতি আছে এবং সেটার মধ্য দিয়ে কিন্তু, এবং আমি যেটা বলেছি যে প্রথমত 133টা অধ্যাদেশ, 133টা অধ্যাদেশের যে লিগ্যালিটি অফ দ্য 133 অর্ডিন্যান্সেস হুইচ ওয়ার প্রোমালগেটেড বাই দি রেজিম অফ ইন্টারিম গভর্নমেন্ট, সেইটার বৈধতা চ্যালেঞ্জ করে একটা রিট হতে পারে। এবং সেইখানে এই অধ্যাদেশগুলোতে কোথায় দায় মুক্তি দেওয়া হয়েছে, 3বার দায় মুক্তি দেওয়া হয়েছে, দুটো অধ্যাদেশ আর একটা নির্বাহী আদেশ। তো আপনার এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কি এমন ঘটেছিল যে 3বার দায় মুক্তি দিতে হচ্ছে? 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, 69 সালে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে তো দায় মুক্তির প্রশ্ন আসে। তারা কি রাষ্ট্রীয় মানে তারা নাশকতা করেছেন, তারা কি পুলিশ হত্যা করেছেন, তারা কি এমন কিছু করেছেন যেটা দায় মুক্তির প্রয়োজন হলো? আমরা তো অনেক গণতান্ত্রিক আন্দোলন দেখেছি, কোনো আন্দোলনে তো দায় মুক্তির প্রয়োজন হয়। আমি তো আরেকটা মামলা আমি করবো, আরেকটা মামলা আমি করবো, সেটা হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 32 নম্বরের বাড়ি যে ভাঙা হয়েছে, কয়েকবার ভাঙা হয়েছে, এবং সেটা ভেঙে, ওটা তো এখন বাড়ি না, এটা একটা 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 মিউজিয়াম, এবং সেখানে যে দুষ্প্রাপ্য আপনার যে সমস্ত ডকুমেন্ট ছিল, যে সমস্ত এভিডেন্স ছিল, সেটা কার ইন্ধনে, দেশি বিদেশি কার ইন্ধনে সেটা বারবার ভাঙা হলো, এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে এটাকে হতে দিলেন, কারণ সেখানে পুলিশ সেনাবাহিনী কেন গেল, সেটার বিষয়ে আমি কিন্তু